টিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি, এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়, যেই বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছু দেখে আমরা এতটুকু বুঝেছি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কারের প্রয়োজন আছে। আপনাদের কাছে যে ফোল্ডারটি আছে, এখানে আপনারা যদি দেখেন, এর ভেতরে কয়েকটি ভাগ আমরা করেছি: গণতন্ত্র ও জাতি গঠন, মুক্তিযুদ্ধ, অভ্যুত্থান, সাংবিধানিক সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার। আমি ডিটেইল আলোচনায় যাব না, আমি প্রথমেই শুরু করতে চাই গণতন্ত্র ও জাতি গঠন। গণতন্ত্র এবং জাতি গঠনে যদি আমরা দেখি, প্রথমেই আমরা একটি কথা সেখানে লিখেছি। যদিও গণতন্ত্র এবং জাতি গঠনের এখানে যেই বিষয়গুলো আছে, যা আমরা গত 1 বছর ধরে দেখেছি, যে সরকার গঠিত যে রিফর্ম কমিশন ছিল, সেখানে যা কিছু আলোচনা হয়েছে, তার অধিকাংশই কিন্তু আমরা অনেক বছর আগে, প্রায় 2-2.5 বছর আগে আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। তবে আমরা এখানে নিয়ে এসেছি প্রথমেই 31 দফা বা জুলাই সনদের বাস্তবায়ন। আমরা যখন প্রথম দেশের মানুষের সামনে 31 দফা, আমাদের 2030 ভিশন বা 27 দফা উপস্থাপন করেছিলাম, তখন 31 দফা বা জুলাই সনদের বিষয়টি তখন ছিল না। যেহেতু এটি আমাদের জাতির জন্য সবকিছু মিলে একটি অত্যন্ত জরুরি বিষয়, সেজন্য এটিকে আমরা সামনে নিয়ে এসেছি। কাজে আমাদের জাতি গঠন এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমরা বিশ্বাস করি যে 31 দফা এবং জুলাই সনদের যেটি আছে সেটিকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব। কারণ জুলাই সনদের যে মেইন বিষয়গুলো আছে, সেগুলোর সাথে আমাদের 31 দফার অনেক কিছুর মিল আছে, যা আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছিলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমরা জানি 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যে কোনো মানুষের সাথে যদি কথা বলি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, এরকম জ্ঞান সম্পন্ন যে কোনো মানুষের সাথে করি, প্রত্যেকটি মানুষ এক বাক্যে বলবে যে অবশ্যই আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। এবং যেহেতু আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। এবং এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা জনগণের শাসনের কথা বলি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের কাছে আমরা শাসনের কথা বলি, জনগণের অধিকার প্রতিষ্ঠার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি, বিশ্বাস করি দৃঢ়ভাবে, যে জনগণের শাসনের যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয়, জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি।
আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ যারা যে দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই জনগণের কাছে কোনো না কোনোভাবে তাদের কাজের জন্য জবাবদিহিতা করতে হবে, অ্যাকাউন্টেবল থাকতে হবে তাদেরকে। আমরা যদি বিগত 16-17 বছরে যা হয়েছে আমরা দেখেছি, খুব সহজে আমরা একটি কথা বলতে পারবো, যেহেতু ভোটই ছিল না, দেশে নির্বাচন ব্যবস্থাই ছিল না, ফলে জবাবদিহিতাও ছিল না। এবং জবাবদিহিতা ছিল না বলেই আমরা অপশাসন দেখেছি, জবাবদিহিতা ছিল না বলেই আমরা দুর্নীতি দেখেছি ট্রিমেন্ডাস হারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদেরকে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে হয়, গণতন্ত্রকে যদি নিশ্চিত করতে হবে, তবে অবশ্যই আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেটি বিএনপির একটি ট্র্যাডিশন, যেটি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা, কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না। এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলো দেখি, আমরা দেখব সেই সময় পত্রপত্রিকাগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন। এবং পত্রিকাগুলো এখনো আছে, আমরা পত্রিকাগুলো খুললেই দেখতে পাবো যেভাবে বিভিন্নভাবে সরকারকে, তৎকালীন সরকারকে সমালোচনা করা হয়েছে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে, সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে এই নিউজটা সরাতে হবে, এই নিউজটা কেন করলেন, বা এই ধরনের কোনো ফোন আসেনি, যা আমরা অবশ্যই গত 16-17 বছর দেখেছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান, আমাদের রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় যেই স্তম্ভটি বা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সেখানে দেখতে চাইছি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান। অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত 16 বছর আমাদের জাতির যে গর্ব, যেটি নিয়ে আমরা যতদিন এই দেশটিকে থাকবে আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব, এবং আমরা সকলেরকে সাথে নিয়ে, সকলের পরামর্শক্রমে, উপদেশক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, আমাদের একটি পরিকল্পনা রয়েছে সেই শহীদরা, তাদের বিভিন্ন এলাকা আছে, যারা যেই এলাকার স্বাভাবিকভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ।
আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করব ব্রিজ, রাস্তাঘাট, বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে যুগের পর যুগ তারা হারিয়ে না যায়, বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে, সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুম খুন শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা 1971 এবং 24-90 দেশের স্বাধীনতা, দেশের গণ অভ্যুত্থান, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য, যা এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব সাংবিধানিক সংস্কারের বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন। স্ক্রিনে সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার, জি এখানে অনেকগুলো বিষয় আছে। আমি সবগুলো বিষয় আলোচনা করব না, সেটি দীর্ঘ আলোচনা হবে, আপনাদের বিরক্তির উদ্যোগ হতে পারে। যেহেতু আমরা মোটামুটি ডিটেইলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি, আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না। আমি দুই একটি বিষয় এখানে আলাপ করতে চাই। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা সংবিধানে সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংযোজন করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু প্রথমে আমি বলেছি যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট, যেই ভোটের উপরে, যেই ভোট ব্যবস্থার উপরে, যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা থাকবে, এইরকম ভোট। এবং বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন, কারণ অতীতে আমরা দেখেছি 91 সাল, 96 সাল, 2001 সাল যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম, সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এবং পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন, বিষয়টি বর্তমান সরকার কর্তৃক যে সংস্কার কমিশন হয়েছে সেখানেও আলোচিত হয়েছে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি এই ক্রেডিট নিতেই চাইব যে বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই এই কথাটি বলেছি, অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে 31 দফা উপস্থাপন করেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম।
সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল। এটা ডকুমেন্টেড, কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই। এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাংবিধানিক যে সংস্কার, অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন আছে। তারপরেও একটি বিষয় নিয়ে সুশীল সমাজের মধ্যে, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সহ বিভিন্ন জায়গায় আলোচনা ছিল অনেক সময়, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, ডিবেট, অনেক কিছু ছিল। 31 দফা যেদিন আমরা উপস্থাপন করি 22শে জুলাই, আমরা সেই 31 দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই। দু একটি বিষয় ছাড়া এইটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা ওপেন করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সকল সময় মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, আমরা আমাদের 31 দফার মাধ্যমে সেটি উপস্থাপন করেছি। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বক্তব্য সেটা উপস্থাপন করেছি। আমরা মনে করি, আমরা যারা প্রতিদিনকার রাজনীতি করি, এই যে সংসদে 300 আসন, এই 300 আসনে যারা সদস্য নির্বাচিত হবেন, তারা প্রতিদিনকার রাজনীতি করছেন। কিন্তু এই প্রতিদিনকার রাজনীতির বাইরেও সমাজে অনেক মানুষ আছেন, চিকিৎসক হতে পারেন, লয়ার হতে পারেন, সাংবাদিক হতে পারেন, সিভিল সোসাইটির বিভিন্ন পর্যায়ের মেম্বার হতে পারেন, যাদেরও দেশের সম্পর্কে বা দেশ গঠন সম্পর্কে তাদের মূল্যবান মতামত বা উপদেশ অবশ্যই থাকতে পারে। কন্ট্রিবিউট করার মতন তাদেরও, দেশ গঠনে কন্ট্রিবিউট করার মতন তাদেরও অবস্থান অবশ্যই থাকতে পারে। আমরা সেই জন্যই চেয়েছি যে এই মানুষগুলোর মধ্যে থেকেও যারা চান তাদেরকে আমরা দেশ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠন প্রসেসের মধ্যে ইনভলভ করার জন্য, এবং সেজন্যই আমরা যখন প্রথম 31 দফা উপস্থাপন করেছি, সেই সময় অন্য আর কোনো দল বলার আগে আমরা সেই সময় বলেছিলাম যে দেশে আমরা উচ্চ কক্ষ, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। আমরা চাই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশা, শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদদের বাইরেও যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে পুনর্গঠন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে যা আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমি মনে করি সকল পয়েন্টগুলো এখানে হয়তো আলোচনা করলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সবকিছু হয়তো আজকে এখানে আলোচনা করছি না। এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সুশাসন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে আরেকটি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে সুশাসন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায়, সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করাল ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি একটি রাজনৈতিক দল যারা 2001 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আমরা যখন পরিচালনার দায়িত্ব পাই, তখন আমরা একটি খুব কষ্টকর
একটি বোঝা আমরা ইনহেরিট করি। কি সেই বোঝাটি? সেটি হচ্ছে দুর্নীতি। 2001 সালে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আমরা যদি আন্তর্জাতিক ফ্যাক্টস ফিগারগুলো তারপর থেকে দেখি, 2001 সালের পর থেকে দেখি, বিএনপি খুব স্বাভাবিকভাবে এটি আমরা ইনহেরিট করেছিলাম, এই আনওয়ান্টেড যে লাইবিলিটিটা বা আনওয়ান্টেড যে বোঝাটা, এটা যেটা আমরা ইনহেরিট করেছিলাম। এবং তারপরে আমরা যদি খেয়াল করি, ফ্যাক্টস ফিগার যা বলে, বেগম খালেদা জিয়া সরকার পরিচালনা করার পর থেকে খুব কঠোর ছিলেন এই বিষয়ে, খুব কঠোর ছিলেন এই বিষয়ে। এবং তার কঠোরতার ফলেই আমরা যদি স্ট্যাটিস্টিকগুলো দেখি, তাহলে আমরা দেখব ধীরে 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 বাংলাদেশ দুর্নীতিতে আস্তে আস্তে এইটাতে ডেভেলপ করতে থাকে। এবং 2006 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশ দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন, এই অপবাদ থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ 2006 সালে। আমি যে স্কোরিংগুলো হয়েছে এই ফোল্ডারে আপনাদের কাছে যেটা আছে, সেই ফোল্ডারের মধ্যে স্কোরিংগুলো সব দেওয়া আছে, আমি ইন ডিটেইলে গেলাম না। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বিএনপি সরকারই প্রমাণ করেছে একমাত্র যে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি তারা জানে, এবং সেই কমিটমেন্টও আমাদের আছে। কাজেই ইনশাআল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। এর ভিতরে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যদি এই পেজের সুশাসন, এই পেজটির একদম নিচে চলে যান, সেটি হচ্ছে ন্যায়পাল নিয়োগ, যেটি আমাদের অন্যতম লক্ষ্য, ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিগত 16 বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল, যেই দলের নেতা, কর্মী, সমর্থক সহ বহু মানুষ গুম, খুন, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আজকে এখানে আমন্ত্রিত সকল অতিথির সামনে আমরা বলতে চাই, অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভেতর দিয়ে, যে বিভীষিকার ভেতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব, দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। একই সাথে 2024 সালের যে আন্দোলন হয়েছিল, সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই, আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য, আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে। আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই,
তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার। কারণ আমার পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতাই তার নেই। ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে, তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে। কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে, সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি, এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটা যোগ্য, যে আর যেই মেধা আছে, তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময়। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের শেষ যেই ঘটে স্থানীয় সরকার, সেখানে যদি আপনারা একটু দৃষ্টি দেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার হলো গণতন্ত্র এবং উন্নয়নের প্রাণ কেন্দ্র। আমাদের এখানে অনেকেরই অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশ দেখার, বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলো দেখার। আমি নিজেও অনেকদিন ইউকেতে থাকতে বাধ্য হয়েছি। আমি সেখানে যতটুকু দেখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে স্থানীয় সরকার বলতে যেই সরকারটিকে বোঝায়, এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে সক্ষম হই, এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে। দুঃখজনকভাবে হলেও আমাদের দেশের টেকনাফের একজন মানুষকে বা তেঁতুলের একজন মানুষকে অনেক সময় ঢাকায় আসতে হয় বিভিন্ন কাজে, ছোট্ট একটি কাজে হয়তো তাকে ঢাকায় আসতে হয়। কিন্তু আমরা যদি ধীরে ধীরে স্থানীয় সরকার, এটিকে যদি আমরা ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই এমন পরিস্থিতি দাঁড়াবে যে কোনো একটি মানুষকে তার প্রয়োজনের জন্য, ছোটখাটো প্রয়োজনের জন্য হয়তো ঢাকায় আসার প্রয়োজন হবে না, সে স্থানীয়ভাবেই তার সমস্যার সমাধান করতে পারবে। শুধু তাই নয়, স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমরা গণতন্ত্র নিয়ে যেই কথা বলছি, গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য যেই কথাটা বলছি, সেটিও করতে আমরা সক্ষম হব। কারণ জবাবদিহিটা স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে। জবাবদিহিতা যখন স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে, মানুষের জীবন মান উন্নয়ন হতে তখন বাধ্য, দুর্নীতি কমে আসতে তখন বাধ্য, প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায়, আইন শৃঙ্খলা বলতে যা বোঝায়, সকল কিছু তখন ধীরে ধীরে ভালোর দিকে এগোতে থাকবে। সেই জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা চাই
স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থ প্রদান করা এবং সেটির মাধ্যমে জনগণের ক্ষমতাকে ধীরে ধীরে শক্তিশালী করা, ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা। আমরা 20 কোটি মানুষের দেশ, ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যেই সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ করব আমাদের দ্বিতীয় স্তম্ভ বা দ্বিতীয় পিলারটি দেখার জন্য, যেটাকে আমরা নামকরণ করেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এইটিকে আমরা বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, এটিকে আমরা কয়েক ভাগে আবার ভাগ করেছি। এখানে প্রথমে আছে সামাজিক সুরক্ষা, যেটি অবশ্যই প্রয়োজন। এটি শুধু বাংলাদেশের মতন দেশে না, এটা ইউরোপের যে কোনো ডেভেলপ যেগুলা ভালো দেশ সেখানেও কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করা হয়ে থাকে। এরপর আছে নারীর ক্ষমতায়ন। একটি দেশ যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে, এই ঘরের মধ্যে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্যসেবা প্রত্যেকটি আমাদের জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটি বিষয় আসছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি। আমরা যখন ওই ঘরে যাব, আমি আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টি আমার মতামতকে আপনাদের সামনে তুলে ধরবো বা আমাদের পর্যালোচনা। এরপরে আছে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে বাস করেন এবং তারা আমাদেরকে দেশ গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদেরকে নিয়ে আমাদের কি চিন্তা সেটিও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। এবং এরপরে আসছে পরিবেশ, পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা। আমরা যদি প্রথমে আসি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষা। 4 কোটি, বাংলাদেশে 4 কোটি মানুষ, 4 কোটিরও বেশি মানুষ দারিদ্রতার ভিতরে বা চরম দারিদ্রতার ভিতরে বাস করছে। এর মধ্যে দেশে প্রায় 53 লক্ষ নারী আছে যারা বিধবা। একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না, বলার সুযোগ হয় না, অথবা বিভিন্ন কারণে আমরা এড়িয়ে যাই। সেটি হচ্ছে প্রতিবন্ধী মানুষ। যেভাবেই হোক আমাদের সমাজ ব্যবস্থার কারণে কেন জানি এই মানুষগুলোকে আমরা চেষ্টা করি লুকিয়ে রাখতে, যেটি একদিক থেকে অন্যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রথমেই আমরা দুটি কাজে হাত দিয়েছি, যে দুটি বিষয় কম বেশি আপনারা এর মধ্যে শুনেছেন। দুটি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য। সেটি কি? সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই। সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা, এটি কিন্তু শুধু নারীরা পাবেন এই ফ্যামিলি কার্ডটা। এখন আপনি হয়তো বলতে পারেন এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে? সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কথা প্রায় বলছি, আমাদের পরের যেটি আছে নারীর ক্ষমতায়ন। দেখুন, আমাদের দেশের নারীরা, অধিকাংশ নারী কি অবস্থায় থাকেন সামাজিক বা মানসিক বা পারিবারিকভাবে, আমি সেই দীর্ঘ আলোচনায় গেলাম না। আমরা সকলেই জানি ওনারা অনেক ডিপ্রাইভড অবস্থায় থাকেন, আন্ডার প্রিভিলেজ অবস্থায় ওনারা থাকেন। আমরা যখনই সরকারের পক্ষ থেকে একটি কার্ড একজন গৃহিণীর কাছে পৌঁছে দেব, স্বাভাবিকভাবে কিন্তু উনি এম্পাওয়ার্ড ফিল করবেন, মানসিকভাবে তখন ওনার একটা শক্তি বৃদ্ধি পাবে। ওনার পরিবারের কাছে
বাবার পরিবার, নিজের স্বামীর পরিবার, শ্বশুর বাড়ি, সকল জায়গায় উনি কিছুটা এম্পাওয়ার্ড ফিল হবেন। এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসনের পরে এই কার্ডের মাধ্যমে আমরা আমরা যেটি এর মধ্যে ক্যাম্পেইনিং করেছি, সেখানে আমরা বলেছি যে আমরা তাদেরকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই, অথবা সমপরিমাণ খাদ্য সহযোগিতা তাদের কাছে পৌঁছে দিতে চাই। অনেকেই বলতে পারেন যে 2 থেকে 2,500 টাকা দিয়ে কি হবে একজনের। আমরা কিন্তু একবারও বলিনি আমরা তাদেরকে পুরো মাসের সহযোগিতা দেব। আপনি চিন্তা করে দেখেন, গ্রামের একটি সাধারণ পরিবার যার সদস্য সংখ্যা এভারেজে 5 থেকে 6 জন, আপনি যদি তার এভারেজ খুব এসেনশিয়াল বাজার সদাই যদি আপনি মনে করেন 5 থেকে 6,000 টাকা হয়ে থাকে মিনিমাম, এর নিচে তো কষ্টকর ব্যাপার, এটা হয়ে থাকে, অর্থাৎ 4 সপ্তাহের খরচ যদি চা হয়ে থাকে, আপনি যদি তাকে 2,500 টাকার মতন দেন, তার মানে আপনি তাকে মোটামুটি ভাবে 1 সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। এই 1 সপ্তাহ সাপোর্টটা আমরা যারা আজকে এত সুন্দর জায়গায় বসে আলোচনা করছি, আমাদের কাছে এটা গায়েই লাগবে না বিষয়টা, বাট আমরা যদি তাদের সেই বাস্তব অবস্থায় যাই, এই 1 সপ্তাহের 2,500 টাকার সহযোগিতা তার জন্য বিরাট বড় ব্যাপার। এই 2,500 টাকা সে কোনো না কোনো ভাবে খরচ করছে, কিন্তু আপনি যখন তাকে এডিশনাল সাপোর্ট দিবেন, তখন একজন নারী এই 2,500 টাকাটা বিভিন্নভাবে খরচ করবে, অথবা সে তার নিজস্ব খরচ থেকে যেই টাকাটা সে বাঁচাতে পারবে সেটা তার বিভিন্নভাবে সে খরচ করবে। আসুন আমরা সংক্ষেপে দেখি সে কিভাবে কোথায় কোথায় সে খরচ করবে। আমরা যে স্টাডি করেছি সেখানে আমরা 3টি জায়গা পেয়েছি যেখানে একজন নারী যতটুকু অর্থ বাঁচাতে পারেন সেটা সে খরচ করবে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া, হেলথের পিছনে সে খরচ করবে প্রথমেই, যে তার ছেলেমেয়েরা একটু ভালো খাক, একটু ভালোভাবে খেয়ে পরে থাকুক। আচ্ছা, তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে, তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়ার পিছনে, যে তার সন্তানটা একটু বেটার লেখাপড়া করুক, সে টাকাটা ওখানে খরচ করবে। তারপরে থার্ড জায়গা সে যেটা খরচ করবে, সে যদি টাকা সাশ্রয় করতে পারে, সেভিং করতে পারে, তাহলে সে যেটা করবে, সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিটা সে রান করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি, একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্টটা পেল। আপনি চিন্তা করেন, একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি, তার মধ্যে 7টা পরিবার যদি অসচ্ছল থাকে, তারা যদি এই সাপোর্টটা পায়, তার মানে 7টা পরিবার কিন্তু মোটামুটি ভাবে 5-7 বছর পরে একটা মোটামুটি ভাবে অর্থনৈতিক অবস্থার মধ্যে আসলো। এই যে 7টা পরিবার মানে যে লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে, তাহলে আপনি দেখেন, সে হয়তো হাঁস মুরগি পালন করেছে, সে ডিমটা বিক্রি করেছে, আরেকজন ডিম কিনেছে, সেখান থেকে সে তার যে বিক্রি করে ইনকাম করলো, সে গামছা কিনেছে, অথবা চুড়ি কিনেছে, অথবা কসমেটিক কিনেছে, অর্থাৎ কোনো না কোনো ইকোনমিতে 10 টাকা 5 টাকা করে ছোট ছোট কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প করতে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট হওয়া ধরবে। আপনি একটা গ্রামকে এভাবে আপনি মোটামুটি ভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন, আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ, অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। অন্তত আমাদের স্টাডি আমাদেরকে তাই বলছে। সেজন্যই আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটি ভাবে 4 রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমির ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। এই কৃষকদেরকে আমরা যেটা করব, যেমন ধরেন একজন কৃষকের হয়তো 5 বিঘা জমি আছে। এখন ওই কৃষকটি কি চাষ করে, আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা দেওয়ার প্রক্রিয়া যখন আমরা শুরু করব, তখন কিন্তু সারা বাংলাদেশে
এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, সরাসরি জমিতে চাষাবাস কাজ করেন 1.5 কোটির মতন কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে যাকে যাকে কার্ড দেব, প্রত্যেকটা মানুষকে কে কোথায় কার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। কাজে সাতক্ষীরায় কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, টেকনাফে কোন এলাকায় কোন কৃষক চাষ করছে, দিনাজপুরে কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, সব জিনিস আমাদের পুরা সিস্টেমের মধ্যে চলে আসবে। এবং আসার পরে যেটা হবে, আমরা তখন জানতে পারবো যে ঠিক আছে, ওখানে অমুক আলু চাষ করছে, ওখানে অমুক টমেটো চাষ করছে, ওখানে অমুক বাঁধাকপি চাষ করছে। আচ্ছা, বাঁধাকপির সাথে সে আর কি কি চাষ করছে, হয়তো ছোট কৃষক সে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বীজ হতে পারে, কীটনাশক ওষুধ এবং সার, এই পরিমাণটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে কেন দেওয়ার চেষ্টা করব? এই জন্য দেওয়ার চেষ্টা করব আমরা যে বিভিন্ন কারণে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয়, কিন্তু আমরা যদি এই সাপোর্টটা তাকে অন্তত 5-7 বছর ধরে সাপোর্টটা দিতে পারি, তখন কিন্তু একটা সময় এসে কিন্তু সে একটা জায়গায় এসে দাঁড়াবে, কৃষকটা একটা জায়গায় এসে দাঁড়াবে। অর্থাৎ স্টেট থেকে যে সাপোর্টটা তাকে দেওয়া হবে, তার যেই রিসোর্সটা নিজের কাছ থেকে যেত, সেই রিসোর্সটা সে তখন সেভ করতে পারবে, সেই রিসোর্সটা দিয়ে সে অন্য কোনো কাজ করতে পারবে, যেহেতু স্টেট তাকে একটা সাপোর্ট তাকে দিচ্ছে। এবং উই হ্যাভ রিজন টু বিলিভ যে এক সময় গিয়ে এই কৃষকটা একজন সচ্ছল কৃষক হিসাবে দাঁড় করতে পারবে নিজেকে। এবং সেই জন্যই আমরা এই কৃষক কার্ডটা দিতে চাচ্ছি। আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কি শুধু যারা জমিতে চাষ করছে তাদেরকে এই কার্ডটা দেবো? নো, আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না। আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষী আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। অর্থাৎ সরাসরি স্টেটের পক্ষ থেকে আমরা কার্ডটা পৌঁছে দিতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কার্ডটার মাধ্যমে আমরা যাদেরকে এই কার্ডটা পৌঁছে দিব, একই সাথে কম বেশি এখন সস্তায় সবার কাছেই অ্যাপ থাকে, স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোনের মধ্যে আমরা তাদেরকে একটা অ্যাপ আমরা ডাউনলোড করে দিব। কি সেই অ্যাপটা? এই অ্যাপটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। বাংলাদেশি একজন সায়েন্টিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, ওই ভদ্রলোক কাজ করছেন এইটা নিয়ে। এর মধ্যে প্রায় 350 প্রায় 500-র মতন কৃষক তার সাথে কানেক্টেডও আছেন। আচ্ছা, এই কৃষকদের সুবিধাটা কি হচ্ছে? যেমন ধরেন বগুড়াতে কোনো একটি উপজেলায় একজন কৃষক আছে, সে আগামীকাল তার জমিতে সার ছিটাবে। এখন আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, সে একটা ডিলিমার মধ্যে আছে। সে যেটা করতে পারবে, তার কাছে যখন আমরা ওই অ্যাপটা দিয়ে দিব, সেই অ্যাপটা দিয়ে সে চেক করে নিতে পারবে যে কালকে বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় সে সারটা দিবে না, যদি বৃষ্টি না হয় তাহলে সে সারটা দিবে, তার ফলে তার সারটা ধুয়ে যাবে না। আমরা এই কার্ডের মাধ্যমে আমরা ওই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে আনতে চাচ্ছি। শুধু এটা নয়, আমরা তাকে স্মার্টফোনের মাধ্যমে আরেকটি অ্যাপও তাকে আমরা সহযোগিতা করব। কি সেই অ্যাপটা? সেই অ্যাপটা হচ্ছে তার ফোনটা যদি সে তার ফসলের উপরে ধরে, তার ফসলের হেলথের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে কিনা ফসলে, সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। যদিও কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অ্যাপটাও ডেভেলপ করেছি, যেটা ধীরে 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 আমরা সারা দেশের সকল কৃষকের কাছে পৌঁছে দিব। কাজেই এই সুবিধাগুলো আছে। এর বাইরে বীমার সুবিধা আছে, এর বাইরে কার্ডটা থাকলে তার জন্য কৃষি লোনের সুবিধা আছে। এই সুবিধাগুলো থাকবে, নর্মাল যেগুলো আছে এই সুবিধাগুলো থাকবেই তাদের কাছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, এখানে অনেকগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কই গেল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটির প্রতি খুবই যত্নশীল। সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদেরকে অনেক সময় যে কোনো কারণে সন্তানরা দেখতে চায় না বা ভরণ পোষণ করে না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে
বৃদ্ধ পিতামাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে পরে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই কাজটিতে যখন আমরা হাত দিব, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়নের টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের এরপরে সেকেন্ড যেটি আছে আমাদের নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের ব্যাপারে এর আগেই বলেছি যে আমাদের যে ফ্যামিলি কার্ডটা, এটার মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি জিনিসটাকে এইভাবে দেখি, এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের দেশে এখন যে কোনো স্কুল কলেজ যেখানেই যাই, আমরা যদি এনরোলমেন্ট দেখি, আমরা দেখবো যে ছেলে মেয়ে সমান সমান, ক্ষেত্র বিশেষে মেয়েদের সংখ্যা বেশি বিভিন্ন স্কুল কলেজ সবকিছুতে। এখন শুধু শিক্ষা দিলে তো হবে না, আমি যেটা আগেই বলেছি, শিক্ষার পাশাপাশি তাদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এই নারীদেরকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই নারীদেরকে সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে, শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে সাথে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা একটি শক্তিশালী সমাজ গঠন করতে পারবো, যেই সমাজে মানুষ যুক্তি তর্ক দিয়ে চলবে, যেই সমাজে আমরা মনে করি, আমরা আশা করি, যেখানে খুব সুন্দরভাবে আমরা শান্তি স্থাপনের কাজ করতে পারবো। এবং সেজন্যই আমরা ফ্যামিলি কার্ডটি আমরা প্রবর্তন করতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারীদেরকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদেরকে এম্পাওয়ার্ড করতে চাই আমরা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের একটি সেক্টর আছে বাংলাদেশে, যেটিকে আমরা গার্মেন্টস সেক্টর বলি, যেটি নিয়ে আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিক গর্ব করি। আমরা যখন বিদেশে যাই, যারা বিদেশে থাকি বা বিদেশে যাই, আমরা যখন জামা কাপড় কিনি, যখন লেবেলটা দেখি মেড ইন বাংলাদেশ, আর মুখের মধ্যে সুন্দর একটা হাসি আমাদের ফুটে ওঠে, ভালো লাগে মনের মধ্যে যে এই জামাটা মেড ইন বাংলাদেশ। যখন কোনো ব্র্যান্ডেড শপে আমরা দেখি মেড ইন বাংলাদেশ কাপড়টা, এই গার্মেন্টস শিল্পে বহু নারী কাজ করেন। বলা যায় টোটাল গার্মেন্টস শিল্পে যত মানুষ কাজ করে, যত শ্রমিক কাজ করে, তার 70% বা তার কিছু বেশি নারী শ্রমিক আমাদের। এখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধু একটি সেক্টরেই কেন আমরা নারী রাখবো? আমাদের নারীরা তো কৃষিতেও কাজ করেন, আমাদের নারীরা তো অন্যান্য অনেক সেক্টরে কাজ করেন। আমাদের একটি লক্ষ্য এবং একটি পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশে আমরা গার্মেন্টসের বাইরে আরো নতুন নতুন কতগুলো সেক্টরকে আমরা নিয়ে আসতে চাই, যেখানে নারীদের আরো বেশি সংখ্যক কর্মসংস্থানের সুযোগ হবে। সেটি গার্মেন্টসের মতন অনেক সেক্টর আছে যেগুলোকে আমরা ইজিলি আনতে পারি। সেটি টয় সেক্টর হতে পারে, সেটি লেদার সেক্টর হতে পারে যেখানে নারীরা কাজ করতে পারবেন, সেটি এরকম আরো অনেক সেক্টর আছে যেখানে নারীরা কাজ করতে পারেন। অর্থাৎ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে মোর নাম্বার অফ দেশের যে নারী জনগোষ্ঠী আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থায় এরকম সেক্টরকে আমাদের ইনভাইট করে দেশের মধ্যে নিয়ে আসা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বিশ্বাস করি, উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা বিশ্বাস করি যে একজন নারীকে যখন আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাভাবিকভাবেই প্রকৃতিগত কারণ হিসাবেই তাদেরকে আমাদের আরো কিছু ব্যাপারে সহযোগিতা করা উচিত। তাদের কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে, বরঞ্চ আমরা যদি প্রাকৃতিকগতভাবে বিষয়টি বিবেচনা করি, একজন নারীকে তার সন্তানকে অনেক সময় দেখভাল করতে হয়, হয়তো ঘরে হয়তো তার সন্তানকে দেখভাল করার মতন সেই সাপোর্টটা তার নেই, তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং ব্রেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। অর্থাৎ একজন নারী যখন তার সন্তানকে নিয়ে কর্মস্থলে আসবেন, উনি যে 8 ঘন্টা বা 10 ঘন্টা বা যতক্ষণই উনি কাজ করেন, অতটুকু সময় যাতে উনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
আমি মনে হয় আপনাদের বিরক্তির উদ্রেক হচ্ছি না, আমি চেষ্টা করছি সংক্ষেপে রাখার জন্য আমার আলোচনাটা, উপস্থাপনাটা। আমি হয়তো ঠিক রেগুলার নর্মালি আপনারা যেভাবে দেখে অভ্যস্ত ম্যানিফেস্টো উপস্থাপন, আমি ঠিক ওভাবে যাচ্ছি না। নর্মালি সাধারণত লাইন বাই লাইন আমাদের নেতৃবৃন্দরা পড়ে যান। আমি যতটুকু বিশ্বাস করি, যতটুকু বুঝি, যতটুকু জানি, যে জিনিসগুলো আমি বিশ্বাস করি, আপনাদের সামনে আমি সেই জিনিসগুলো উপস্থাপনের চেষ্টা করছি। অবশ্যই এর অর্থ এই নয় যে বাকি জিনিসগুলোর সাথে আমি একমত নেই। অবশ্যই বাকি জিনিসগুলোর সাথে আমি একমত। আমার পার্টির নেতৃবৃন্দ, আমাদের এক্সপার্টসরা মিলে সব তৈরি করেছেন, সবগুলোর সাথে আমি একমত যে এই সবগুলোই কাজ আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ করব। তবে এখানে যেই বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে বা বেশি পছন্দ, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি সংক্ষেপে উপস্থাপন করছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আসুন এরপরে কৃষি এবং খাদ্য। কৃষির ব্যাপারে কৃষক কার্ড নিয়ে আমি আপনাদেরকে কিছুটা বলেছি। এই কৃষক কার্ড আমরা বিশ্বাস করি কৃষি এবং কৃষককে একটা খুব স্ট্রং সাপোর্ট দিবে, যেটি লং রানে আমাদের কৃষি এবং কৃষককে গড়ে তুলতে আমাদের জন্য, দেশের জন্য একটা ভালো হবে। আমরা এর মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেটি আমরা 91 সালেও কাজটি করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া যখন উনি সরকার গঠন করেন। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। আমরা হিসাব করে দেখেছি, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্স আছে, আমরা হিসাব করে দেখেছি যে এই মুহূর্তে যত ঋণ আছে, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যদি আমরা মওকুফ করি, সেটা সরকারের এমন কিছু চাপ পড়বে না। কাজে কৃষকদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, কৃষকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই কাজটি আমরা করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা একটি কাজ শুরু করতে চাই। এই কাজটি পরিবেশের সাথে সম্পর্কিত, এই কাজটি কৃষির সাথে সম্পর্কিত, এই কাজটি প্রকৃতির অনেক কিছুর সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা দেখেছি দেশে গ্রামে যেরকম পপুলার, একইভাবে শহর অঞ্চলগুলোতেও খাল খনন কর্মসূচি অনেক পপুলার। এবং খাল খনন কর্মসূচি আমরা কেন তৈরি করতে চাই, আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটি উদাহরণ দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের খাল খনন কর্মসূচি যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার মধ্যে 20,000 কিলোমিটার ক্যানেল ডিগিং আমরা করতে চাই সারা দেশ মিলে। এখন এর অনেকগুলো কারণ আছে। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতে চাই। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, 1 বছর আগে হঠাৎ করে একটি ফ্লাড হয়েছিল নোয়াখালী অঞ্চলে, গ্রেটার নোয়াখালী অঞ্চলে। দয়া করে আপনারা সকলে একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন, যে এই সুইমিং পুলটার রেডিয়াস 50 স্কোয়ার মাইল, এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট। আমরা যদি এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, সেই নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল, আমরা যদি পুরোটাকে এরকম একটা সুইমিং পুল চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখবেন ওই পানি যেটা হয়েছিল সেটা কিন্তু 15 দিন পরে চলে গিয়েছিল। কিন্তু আমরা যদি একটা 50 স্কোয়ার মাইলের একটা সুইমিং পুল, যেটার এভারেজ ডেপথ হচ্ছে 7 ফিট, আমরা যদি এই পরিমাণ পানিকে, যে পানিটি আমাদের কাছে থাকবে যতক্ষণ আমাদের প্রয়োজন, 7-15 দিনে চলে যাবে না। যদি আমরা এই পানিটিকে ধরে রাখতে চাই, ধরে রাখার ব্যবস্থা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই খাল খনন করতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খাল খনন আমাদেরকে আরেকটি কারণে করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, এখন নলকূপের জন্য বোরিং করি না কেন, আমাদেরকে অনেক ভেতরে যেতে হয়। অর্থাৎ সারফেস ওয়াটার এত পরিমাণ আমরা ব্যবহার করেছি যে এখন আন্ডারগ্রাউন্ড ওয়াটারও ব্যবহার করতে করতে আমাদের ওয়াটার লেভেল অনেক নিচে চলে গিয়েছে। আমরা যদি এই ওয়াটারটাকে রিচার্জ না করি, তাহলে আমাদেরকে আগামী কয়েক বছর পরে ভীষণ বিপদে পড়তে হবে। খাল খনন হচ্ছে এটির অন্যতম আরেকটি কারণ। আমাদের একটি প্রবলেম আছে, আর্সেনিক প্রবলেম। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আর্সেনিক প্রবলেম আছে। আপনি যত আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেনে তুলবেন, আর্সেনিক আস্তে আস্তে উপরে আসতে শুরু করবে। আপনি যত ওয়াটার রিচার্জ করবেন, আস্তে আস্তে আর্সেনিকটা ডাইলিউট হতে লাগবে, নিচে চলে যেতে লাগবে। কাজেই বিভিন্ন বিষয়ে যদি আমরা বিবেচনা করি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেন অনেক সময় যখন ঢাকা থেকে একটু বাইরে টেরে যান, আপনারা বাই রোড যান, আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার দুই ধারে কম বেশি যেই গাছগুলো থাকে, দেখবেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। এই নেতিয়ে পড়ার আরেকটা কারণ হচ্ছে ওই এলাকায় যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে এত নিচে চলে গিয়েছে যে গাছগুলো তার শিকড় আর নিচে পাঠাতে পারে না, এত নিচে চলে গিয়েছে। কাজে আমাদের এই প্রকৃতিকেও যদি আমাদের ঠিক করতে হয়, ধীরে ধীরে যদি আবার একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের ক্যানেল ডিগিং করা অত্যন্ত প্রয়োজন। আমাদের পরিকল্পনার মধ্যে একটি রয়েছে
বরেন্দ্র প্রকল্প পুনর্চালুকরণ করা। এই বরেন্দ্র প্রকল্প সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা আছে। এটি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ওইদিকে শুরু হয়েছিল এবং এটির বিস্তার মোটামুটি ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত। এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরে আমাদের পুরো উত্তরাঞ্চলের কৃষির উৎপাদনই একদম পাল্টে গিয়েছিল। এই প্রকল্পটি মোটামুটিভাবে এখন অলমোস্ট মৃত পায়। আমরা চাই এই প্রকল্পটিকে আবার চালু করার জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের এই কৃষি এবং খাদ্যের মধ্যে আপনি যদি খেয়াল করেন ডান দিকে একটি আছে জলবায়ু ঝুঁকি মোকাবেলা। জলবায়ু ঝুঁকি মোকাবেলা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ঝুঁকিটা আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা ঝুঁকি। আমরা যদি দেখি আমাদের দক্ষিণাঞ্চল যেভাবে গাছপালা মরে যাচ্ছে, দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে যাচ্ছে, যেভাবে সমুদ্রের পানি উপরে উঠে আসছে, আমরা যদি দেখি আমাদের সারা বাংলাদেশে কিভাবে ফরেস্টেশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে ইমিডিয়েট এই কাজটিতে হাত দিতে হবে। এবং আমরা ঠিক করেছি 5 বছরে আমরা চেষ্টা করব, 5 বছরে আমরা চেষ্টা করব, যদিও খুব অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, তারপরে আমাদের পরিকল্পনা আছে এবং 5 বছরে আমরা চেষ্টা করছি প্রায় 50 কোটির কাছাকাছি বৃক্ষ রোপণ করার জন্য। এরই ভিতরে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা মোটামুটিভাবে কাজ করেছেন যে কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে, সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কাজেই টেকনাফে যে বৃক্ষটা হবে তেঁতুলিতেও সেটা হতে পারে, কিন্তু অত ভালো হবে না, কারণ ওখানকার সয়েল ইজ ডিফারেন্ট, ক্লাইমেট আবহাওয়া কিছুটা ডিফারেন্ট। সেই জন্য আমরা সেভাবেই চিন্তা ভাবনা করেছি। এবং আরেকটি জিনিস করেছি, এখন যেটা মডার্ন যুগে করা যায়, আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি কোনো জায়গায় যদি 500 গাছ লাগান, আপনি যদি 500 গাছের চারা ওখানে রোপণ করতে চান, ওখানে 500 চারা রোপণ হলো কি হলো না আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে কিন্তু ওটা ঘরে বসে আপনি দেখতে পারবেন, মনিটর করতে পারবেন। সেজন্য এই সুবিধাটাও আমাদের আছে। তো আমাদেরকে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদেরকে জলবায়ুর উপযোগী যেই গাছগুলো আছে সেগুলো লাগাতে হবে, সেগুলো রোপণ করতে হবে। যেমন আমরা যদি ঢাকা শহরে, এই বোধহয় গত পরশুদিনও আমরা কোনো একটা নিউজে আমি দেখলাম যে ঢাকা শহর বোধহয় পলিউশনে আবার বোধহয় কয়েকটার মধ্যে প্রথম বা দ্বিতীয় তৃতীয় এরকম হয়েছে। কাজেই এই ঢাকা শহরের এয়ারকেও যদি ফিল্টার করতে হয়, আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে যে নিম গাছ সাধারণত অন্য নর্মাল গাছের থেকে 3 গুণ বেশি অক্সিজেন প্রডিউস করে। কাজে আমরা যদি নিম গাছ প্রচুর পরিমাণে ঢাকা শহরে লাগাতে সক্ষম হই, রোপণ করতে সক্ষম হই, তাহলে আমরা কিছুটা হলেও আমাদের ঢাকা শহরের বাতাসকে আমরা ফিল্টার করতে পারবো। অবশ্যই এর বাইরে আমাদেরকে অনেকগুলো স্টেপ গ্রহণ করতে হবে, যেমন ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে আনতে হবে, ফসিল ফুয়েল যেগুলোতে ব্যবহার হয় সেগুলো আমাদেরকে কমিয়ে আনতে হবে, আমাদেরকে ইলেকট্রিক ভেহিকলকে মোর এনকারেজ করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের কৃষিতে একটি বিরাট বড় সমস্যা আছে, সেটি হচ্ছে কৃষক এবং বাজারের সরাসরি যে সংযোগটা, এটা বিভিন্ন কারণে আমাদের পক্ষে হয়তো গড়ে তোলা সম্ভব হয়নি। আমাদের পরিকল্পনা আছে যে কিভাবে কৃষক এবং বাজারকে আমরা সরাসরি সম্পৃক্ত করতে পারি, অর্থাৎ মিডল ম্যানের যে প্রকৃতি আছে সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং একই সাথে ট্রান্সপোর্টেশন কস্ট কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সো দ্যাট তাহলে কৃষিজাত উৎপন্ন যে দ্রব্যগুলো সেগুলোর দামটা আমরা কমিয়ে আনতে পারবো। সেটাকে দাম যদি আমরা কমিয়ে আনতে পারি তা আমরা মানুষের কাছে কম মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আমাদের আরেকটি বড় পরিকল্পনা আছে বা বড় সমস্যা আছে, সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলাদি শাক সবজি এগুলো উৎপাদিত হচ্ছে, কিন্তু আমাদের কৃষকরা কোনো শাক সবজি ফলাদি হয়তো 7 দিন 15 দিন বা 1 মাসের জন্য এটাকে রেফ্রিজারেট করতে হবে, কিন্তু সেই রেফ্রিজারেট করার সিস্টেমটা আমাদের এখানে নেই, এবং যেটাকে হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে। আমরা এর মধ্যে কাজ করেছি যে কোথায় কোথায় আমাদের কি কি উৎপাদিত হয়, কোথায় কোথায় কিভাবে, যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে বা রাজশাহীতে প্রচুর পরিমাণে আম হয়, আমটাকে কিভাবে প্রিজার্ভ করা সম্ভব হতে পারে সেইভাবে আমরা সেখানে হিমাগারটা তো করে তুলবো। যেখানে আমাদের টমেটো হচ্ছে, সেই সিলেট অঞ্চল ধরে যে বিভিন্ন জায়গায় আমাদের টমেটো হচ্ছে, এই টমেটোগুলো আমরা একসময় দেখি যে কৃষকরা ফেলে দেয় বা গরু ছাগল খায়, কারণ সে প্রপার দাম পাচ্ছে না, কারণ একটা সার্টেন টাইমের পরে সে যে ওটাকে রেফ্রিজারেট করবে সেই অবস্থাটা নেই। কাজে এই সবগুলো জিনিসকে আমরা মার্ক করেছি এবং ধীরে ধীরে আমরা এই হিমাগার সিস্টেম বা রেফ্রিজারেট সিস্টেমটাকে আমরা গড়ে তুলতে চাই।
সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব কর্মসংস্থান ও যুব উন্নয়নটি দেখার জন্য। কর্মসংস্থান এবং যুব উন্নয়ন, আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে, এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফিটা দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি, যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। অর্থাৎ আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতির যে গতি আছে এটিকে আমরা তৈরি করতে পারবো না। অর্থনৈতিক যে সমৃদ্ধি আছে সেই সমৃদ্ধিটাকে আমরা কাজে লাগাতে পারবো না। সেই জন্য আমাদেরকে যে কোনোভাবেই হোক আমাদেরকে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করতে হবে কিভাবে আমরা এত বিপুল সংখ্যক, অর্থাৎ 15-20 বছর থেকে 60-62 বছর পর্যন্ত, যে অর্থাৎ 2040 সালের মধ্যে আমরা আমাদের যুব বলতে যেই শ্রেণীটা আছে, তরুণ বলতে যেই শ্রেণীটা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আমরা এখানে অনেকগুলো বিষয় চিন্তা করেছি, তার মধ্যে 2-3টি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন বিদেশি ভাষা, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়। আমরা যদি এই মানুষগুলোকে যারা বাইরে যায় এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স দিতে পারি, তাহলে এটি কিন্তু তার জন্য একটা বেনিফিট হবে। এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণেই কিন্তু সে অনেক জায়গায়, দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। একই সাথে আমরা তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই, আমাদের এর ভিতরে আমরা যেটা কাজ করেছি সেটা হচ্ছে যে আমরা বিভিন্নভাবে চেক করেছি যে আগামী 10 বছর পর্যন্ত পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের মানুষ যেতে পারে, কি কি ধরনের মানুষ যাওয়ার কাজের স্কোপ আছে, সেটির ভিত্তিতে আমরা আমাদের ট্রেনিং ইনস্টিটিউটটাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছি। এর বাইরে আমাদের যেটা লক্ষ্য আছে সেটা এসএমই ঋণ প্রদান, অর্থাৎ এসএমই ছোট বা মিডিয়াম যে ইন্ডাস্ট্রিগুলো হবে সেখানে সহজ শর্তে ঋণ প্রদান করতে চাইছি। আমরা যারা অনলাইনে শপিং করে, অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনাদের অনেকেরই পরিচয় আছে। এইখানে যেই দ্রব্যগুলো পাওয়া যায়, প্রোডাক্টগুলো পাওয়া যায়, এগুলো যে খুব রকেট সায়েন্স টাইপের প্রোডাক্ট তা না, এগুলা বরং এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু তৈরি করা সম্ভব হয়। আমরা যেটা করতে চাইছি, আমরা আমাদের এসএমই এন্টারপ্রেনার যারা থাকবে তাদেরকে আমরা এনকারেজ করতে চাইছি যে তারা এই ধরনের ছোট 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 সেট আপগুলো তারা করুক, এবং আমরা সরকার থেকে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করবো। অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যামাজন এবং আলিবাবা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে প্রাইমারি কথা বলেছি যে তারা তাদের প্রকিউরমেন্টটা বাংলাদেশ থেকে করুক। যখন তারা বাংলাদেশ থেকে তাদের প্রকিউরমেন্টটা করা শুরু করবে, খুব স্বাভাবিকভাবেই আমাদের এই মিল ফ্যাক্টরিগুলো চলবে, এবং এই মিল ফ্যাক্টরিগুলো চলা মানে কর্মসংস্থানের ব্যবস্থা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা যেই পরিকল্পনায় গ্রহণ করি না কেন, প্রত্যেকটি পরিকল্পনা অন্যতম প্রাইমারি লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা, যত বেশি সংখ্যক কর্মসংস্থান তৈরি করা। এর বাইরে আমাদের পরিকল্পনা আছে আন্তর্জাতিক, আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অনলাইনে বা আইটিতে কাজ করে থাকে, কিন্তু তাদের পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট যে সুবিধা আছে, পেপাল সহ এই ধরনের সুবিধাগুলো আছে, এগুলোকে আমরা ইনভাইট করছি, এগুলোকে আমরা দেশে নিয়ে আসতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি শিক্ষা, মানব সম্পদ এবং স্বাস্থ্য সেবা এটির প্রতি আপনাদেরকে নজর দিতে বলবো। আমাদের শিক্ষা খাতে জিডিপির 5% আমরা বরাদ্দ করতে চাইছি, অবশ্যই একবারে না, সেটা পর্যায়ক্রমিকভাবে করতে চাইছি। আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। আপনারা বলতে পারেন যে ফ্রি ওয়াইফাই এত সহজ নাকি দেওয়া? এটার জিনিসটা এমন হবে, কেউ যদি কোথাও ফ্রি ওয়াইফাইটা ব্যবহার করতে চায়, সে লগ ইন করার পরে তাকে ছোট একটি অ্যাড দেখতে হবে। অ্যাডটি ভালো লাগুক বা না লাগুক, অ্যাডটি তাকে দেখতে হবে। এই জন্য অ্যাডটি দেখতে হবে যে অ্যাডের মাধ্যমে ওখানকার যে খরচটা, সেই খরচটা উঠে আসবে, এবং তারপরে সে হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সে ফ্রি ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে। এর বাইরে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব,
আমাদের প্রথমে প্রাইমারি স্কুল এবং তারপরে সেকেন্ডারি স্কুলে যত টিচার আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে একটি ট্যাবের আন্ডারে নিয়ে আসতে চাইছি, যার মাধ্যমে তারা যেমন শিক্ষা দিতে পারবেন, একইভাবে তাদেরকে কোনো ট্রেনিং ইনস্ট্রাকশন দিতে হলে সেই ট্যাবের মাধ্যমে তাদেরকে আমরা সেন্ট্রালি সেই কাজটি আমরা করতে পারবো। আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় স্কুল ইউনিফর্ম ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অবশ্যই এটা আমরা সরকারের পক্ষ থেকে এই ইউনিফর্মটি দিতে চাচ্ছি। এই ইউনিফর্মটি দেওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, স্বাভাবিকভাবে সবাই যখন একই ইউনিফর্ম পরবে তখন বাচ্চাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসে, একটা ইউনিটি আসে। সেই মানসিকতাটা আমরা গড়ে তুলতে চাইছি। এরপরে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে স্বাস্থ্য সেবাতে আমি চেষ্টা করছি একটু দ্রুত যেতে, অনেকক্ষণ সময় আছে, অনেকের ধৈর্য যদি হচ্ছে। আমি এরপরে স্বাস্থ্যতে আসতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাস্থ্যতে আমরা যেটা মনে করি, দেখুন বাংলাদেশ 20 কোটি মানুষ, আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু 20 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া কোয়াইট কস্টলি ম্যাটার। কিন্তু তার আগে যদি আমরা কাজ করি, যেটা এখন ইউরোপে তারা করছে, ইউরোপও তার ছোট ছোট দেশ, অল্প অল্প পপুলেশন, কিন্তু তারাও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ দিকে হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশের মতন দেশকে হিমশিম খেতেই হবে। সেই জন্য আমরা যেটা জোর দিতে চাইছি সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে আমরা জোর দিতে চাচ্ছি। অর্থাৎ আমরা যদি একটা মানুষকে প্রথমেই অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই সেই মানুষটি আর হসপিটালে যাচ্ছে না। হসপিটালে না গেলে হসপিটালের উপরে চাপটা কম পড়ছে। কাজেই এই কাজটি করার জন্য, প্রিভেনশনটাকে আমরা করার জন্য আমরা প্রায় 1 লক্ষের মতন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চাচ্ছি সারা দেশে, যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী। এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে, গ্রামে গ্রামে বাসায় বাসায় যাবে, শহরে গিয়ে তাদেরকে স্বাস্থ্যসেবাটা ঘরে দেবে এবং তাদেরকে অ্যাওয়্যার করবেন যে এটা কাজ না করলে ডায়াবেটিক হবে না, এটা কাজ না করলে হাই প্রেশার বা কার্ডিয়াক প্রবলেম হবে না, এটা কাজ না করলে কিডনি প্রবলেম হবে না। এই ধরনের জিনিসগুলোকে তারা অ্যাওয়্যার করবেন। তার ফলে আমরা চাচ্ছি যে প্রথমেই যদি একজন মানুষকে অসুস্থ হওয়া থেকে বাঁচানো যায়, তাহলে সরকারের যে রিসোর্স আছে সেটার উপর চাপটা কম পড়বে। যেই রিসোর্স আছে সেটা দিয়ে যারা সত্যিকারভাবে অসুস্থ হবেন তাদেরকে কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট দেওয়া যায়। আমরা প্রাইভেট পার্টনারশিপ একটি বিষয় চিন্তা করছি। এটা সকল অসুখ বিসুখের ক্ষেত্রে না, এগুলো যেটা প্রাণঘাতী, যেমন ক্যান্সার আছে, যেমন কার্ডিয়াক প্রবলেম আছে, এই ধরনের যেগুলো আছে, বা কিডনি ডায়ালিসিস আছে, এই ধরনের যেগুলো সিরিয়াস অসুখ বিসুখ আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রাইভেট পার্টনারশিপের কথা চিন্তা করছি। অর্থাৎ আমরা যদি সরকারি হাসপাতালে দেখি যে একটা লম্বা কিউ আছে, সরকারি হাসপাতালে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা সবাইকে দিতে পারছে না। কাজে সেখান থেকে কিছু রুগী নিয়ে একই ফ্যাসিলিটি যেখানে প্রাইভেট হসপিটাল আছে, যেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, আমরা সেই রুগীটাকে নিয়ে সেখানে ট্রান্সফার করে দিতে যাচ্ছি। সেটার কস্টটা সরকারের পক্ষ থেকে বিয়ার করা হবে। এইভাবে আমরা পাবলিক পার্টনারশিপ তৈরি করতে যাচ্ছি। সিলেক্টেড কিছু অসুস্থতার ক্ষেত্রে, সিলেক্টেড কিছু অসুখ যেগুলা লাইফ সেভিং সর্ট অফ, যেগুলো রিস্ক হয়ে যায় মানুষের জন্য, সেই ধরনের অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা এই কাজটি করতে, জ্বর সর্দি কাশির ক্ষেত্রে নয়। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিরক্ষা পররাষ্ট্রনীতিতে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই সশস্ত্র বাহিনীকে আমরা সকল বিতর্ক এবং রাজনীতিকরণের বাইরে রাখতে চাই। আমরা যদি সত্যিকারভাবে আমাদের একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে পেশাদারিত্ব বা প্রফেশনালিজমের উপরে জোর দিতে হবে এবং অবশ্যই তাদেরকে সকল রাজনীতিকরণের বাইরে আমাদেরকে রাখতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ক্ষেত্রে আমরা 1 র্যাঙ্ক 1 পেনশন পলিসিটা চালু করতে চাইছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ফরেন পলিসির ক্ষেত্রে কথা আছে যে ফরেন পলিসিটা কেমন হবে। আমি এক বাক্যে আপনাদেরকে বলছি, দেখুন বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা এর আগেই বলেছি বহু 4 কোটি বেকার আছে, স্বাস্থ্যর বিষয় আছে, কর্মসংস্থানের বিষয় আছে। আমাদের ফরেন পলিসিটা খুব সংক্ষেপে যদি বলি সেটাই হবে, অর্থাৎ আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে
নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। অর্থাৎ আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। আমাদের সামনে একটি বিরাট পররাষ্ট্রনীতিতে একটি বিরাট সমস্যা আছে। এটি মানবিক সমস্যা, সেটিকে আমরা সকলেই জানি। সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা যেটি আছে। আমাদের নিজেদের দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই জনসংখ্যাকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, খাদ্যের সংস্থা, চিকিৎসা ব্যবস্থা সকল কিছু করতে হবে। আমাদের প্রায় 1.2 মিলিয়নের মতন আমাদের রোহিঙ্গা আছে। তারাও মানুষ। মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই তাদের দেশে যে অবস্থা, আমরা এখানে বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, অবশ্যই আমরা তাদেরকে দেখব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যে তাদের এলাকায়, তাদের ঘরে তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যাক। অর্থাৎ আমরা রোহিঙ্গার প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসা পেতে পারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোর অ্যাক্টিভ করার মাধ্যমে আমাদের যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিদেশে আছেন, তারা যাতে আরো বেটারভাবে ট্রিটেড হন, সেই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে সেগুলোকে মোর মডার্নাইজ এবং মোর অ্যাক্টিভ করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটির প্রতি আপনাদেরকে আমি অনুরোধ করব নজর দেওয়ার জন্য। শ্রমিক এবং প্রবাসী কল্যাণ। আমাদের দেশে একটি সমস্যা আছে। আমাদের দেশের নারী, পুরুষ এবং প্রতিবন্ধী যারা, তাদের ক্ষেত্রে একটি বেতনের ব্যাপারে একটি বৈষম্যমূলক আচরণ হয়ে থাকে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে। আমরা পর্যায়ক্রমিকভাবে এই সমস্যাটির সমাধান করতে চাই। অর্থাৎ নারী, পুরুষ এবং প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন বেতন আমরা নিশ্চিত করতে চাই। আমরা একই সাথে মাতৃকালীন যে ছুটি আছে, নারীদের যে মাতৃকালীন ছুটি আছে, সেই ছুটিটাকে আমরা 6 মাসের উইথ স্যালারি, মানে সবেতন ছুটিতে আমরা নিয়ে আসতে চাই। এটিকে আমরা পর্যায়ক্রমিকভাবে শিশু শ্রম বন্ধ করার পরিবেশ আমরা নিশ্চিত করতে